আজকে আমরা পড়ব দ্বাদশ শ্রেণীর তড়িৎ রসায়ন বা ইলেকট্রোকেমিস্ট্রি। এবারে ইলেকট্রোকেমিস্ট্রি যেটা আমরা ইলেকট্রোকেমিস্ট্রি শুরু করতে গেলে আমাদের দশম শ্রেণীর তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টারটা আমাদের যদি একটু ভালো করে পড়ে রাখি আমাদের সুবিধা হবে। দ্বাদশ শ্রেণীর তড়িৎ রসায়নের বা ইলেকট্রোকেমিস্ট্রির শুরুর যে পার্টটা আমাদের এখানে জানতে হবে, একদম শুরু হচ্ছে কোষ থেকে, কোষ বা সেল। এবার এই সেলের সাধারণত আমরা সেল বলতে সাধারণত যেটা এর আগে পড়ে এসেছি, মানে দশম শ্রেণীতে পড়ে এসেছি, সেটা ছিল হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষ। এটা সম্বন্ধে আমাদের মূলত ধারণা ছিল। কিন্তু কোষ হচ্ছে দু রকম হয়, একটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল, যেটা হচ্ছে বলা হয় হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষ। আরেকটা হয় হচ্ছে যেটা আমরা দ্বাদশ শ্রেণীতে পড়বো, সেটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল বা তড়িৎ রাসায়নিক কোষ। এবারে মূলত পার্থক্য কি থাকে এই তড়িৎ বিশ্লেষণ কোষ আর তড়িৎ রাসায়নিক কোষে? তড়িৎ বিশ্লেষণ কোষে আদতে হয় যেটা, সেটা এখানে তড়িৎ শক্তি আমরা বাইরে থেকে চালনা করি এবং তার কোষের ভিতরে একটা কোনো পরিবর্তন হয়, বিশেষ করে রাসায়নিক পরিবর্তন ঘটে, ফলে নতুন যৌগ উৎপন্ন হয় বা নতুন পদার্থ উৎপন্ন হয়। এই হলো তড়িৎ বিশ্লেষণ কোষের কাজ। মানে আমরা এখানে বলতে পারি এখানে পরিবর্তনটা হয় হচ্ছে তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে পরিবর্তন হয়। সাধারণত ডাউন সেল, সলভিকেল্লার সেল বা আমরা যে সব তড়িৎ বিশ্লেষণগুলো পড়েছি, জলের তড়িৎ বিশ্লেষণ, NaCl দ্রবণের তড়িৎ বিশ্লেষণ, প্রতিটা তড়িৎ বিশ্লেষণে যে কোষটা ব্যবহৃত হয় সেই কোষগুলো হচ্ছে এই তড়িৎ বিশ্লেষণ কোষ বা ইলেকট্রোলাইটিক সেলের উদাহরণ। এবার ঘটনা হচ্ছে আমরা এখন যেটা 12 যেটা পড়বো, দ্বাদশ শ্রেণীতে যেটা পড়বো, সেটা হচ্ছে রাসায়নিক কোষ, যেখানে হচ্ছে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন হয়। এখানে আসলে কি হয়, কোষের ভিতরে একটা রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হয় এবং এই বিক্রিয়ার ফলে কিছু তড়িৎ শক্তি উৎপন্ন হয়। উদাহরণ হিসাবে আমরা ব্যাটারি নিতে পারি, সেটা আমরা ছোট আমরা যে ছোট সেলের ব্যাটারি ব্যবহার করি সেই ব্যাটারি হতে পারে, আমরা ঘড়ির ব্যাটারি, অথবা আমাদের সেখান থেকে শুরু করে ইনভার্টারের ব্যাটারি, ড্যানিয়েল সেল, নির্জল কোষ এবং ফুয়েল সেল পর্যন্ত সবই হচ্ছে এই ইলেকট্রোকেমিক্যাল সেলের উদাহরণ। এবার ঘটনা হচ্ছে আমরা যে ইলেকট্রোলাইটিক সেলটা আগে আমরা একবার করে একটু দেখে নিই, তাহলে আমাদের ক্ষেত্রে ইলেকট্রোকেমিক্যাল সেল বোঝা আরো সহজ হবে। এরপরে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল সম্বন্ধে। কি করা হয় ইলেকট্রোলাইটিক সেল বা তড়িৎ বিশ্লেষণ কোষে? এখানে একটা কাচের ধরা গেল বিকার না হলো বা একটা কাচের পাত্র না হলো, এই যে পাত্রের মধ্যে তড়িৎ বিশ্লেষণ করা হচ্ছে তাকে বলা হয় ভোল্টামিটার। এই পাত্রের মধ্যে আমরা দুটো ধাতব তড়িৎদ্বার এর মধ্যে প্রবেশ করাচ্ছি, দুটো ধাতব দেওয়া হলো, দুটো ধাতব রড ঢুকিয়েছি, এই দুটো ধাতব রডকে আমরা এখানে বলছি তড়িৎদ্বার। এর মধ্যে একটাকে আমরা হচ্ছে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে একটাকে ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত করিয়েছি, তাহলে যার ফলে তড়িৎদ্বারের দুটো প্রান্ত, একটা প্রান্ত ঋণাত্মক ও একটা প্রান্ত ধনাত্মক হয়ে যাবে। এবার এখানে আমরা যে তড়িৎ বিশ্লেষণটা করব, যে পদার্থের, সেটাকে সেই পদার্থটা যে দ্রাবকে দ্রাব্য, সেই দ্রাবকে দ্রবীভূত করে এর মধ্যে দেব। দেখা গেল আমরা সাধারণ জলে তড়িৎ বিশ্লেষণ করছি, তো এর মধ্যে জল দিলাম, এই বিকারের মধ্যে জল দিলাম আমরা। এবার জল যেহেতু খুব মৃদু তড়িৎ বিশ্লেষ্য, মানে খুব সামান্য পরিমাণে ভাঙে, সেই জন্য আমরা এক্ষেত্রে যে কোনো প্রকারের অ্যাসিড সামান্য যোগ করে দিলাম। এবার জল সাধারণত নিজে ভাঙবে H+OH-এ। H+ মানে হচ্ছে H+ ক্যাটায়ন আর OH- অ্যানায়ন, কারণ আমরা জানি ধনাত্মক আধানগ্রস্ত আয়নকে বলে ক্যাটায়ন এবং ঋণাত্মক আধানগ্রস্ত আয়নকে বলে অ্যানায়ন। এবার H+ আয়ন যেটা, সেটা কোন দিকে যাবে? আমরা জানি কুলম্বের সূত্র অনুযায়ী বিপরীতধর্মী আধানের আয়ন পরস্পরকে আকর্ষণ করবে, তাহলে এখানে H+ আয়ন যাবে হচ্ছে মাইনাস তড়িৎদ্বারের দিকে, OH- আয়ন যাবে হচ্ছে প্লাস তড়িৎদ্বারের দিকে। এবার আমরা H+ আয়ন যেহেতু পজিটিভ আয়ন, তাহলে আমরা তাকে বলছি ক্যাটায়ন, তাহলে ক্যাটায়ন যাচ্ছে হচ্ছে মাইনাস তড়িৎদ্বারে, এই জন্য মাইনাস তড়িৎদ্বারটাকে আমরা বলছি ক্যাথোড। আর OH- মানে যেটা ঋণাত্মক আয়ন বা অ্যানায়ন, সেটা যাচ্ছে ধনাত্মক তড়িৎদ্বারের দিকে, এই জন্য ধনাত্মক তড়িৎদ্বারটাকে আমরা বলছি হচ্ছে অ্যানোড। এবার আমরা দেখছি ক্যাথোড বা অ্যানোডে কি বিক্রিয়া হচ্ছে। ক্যাথোডটা ঋণাত্মক আধানগ্রস্ত। কেন ঋণাত্মক আধানগ্রস্ত? তার কারণ এখানে ইলেকট্রন এক্সেস আছে। অ্যানোডটা ধনাত্মক আধানগ্রস্ত। এক্ষেত্রে ধনাত্মক আধানগ্রস্ত হওয়ার কারণ হচ্ছে এখানে ইলেকট্রনের সংখ্যা কম আছে, তাহলে H+, যার ইলেকট্রন সংখ্যা কম আছে বা
যার থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে সে যাচ্ছে ক্যাথোডে, যেখানে ইলেকট্রন এক্সেস আছে, সেখান থেকে একটা ইলেকট্রন গ্রহণ করছে, করে H+ একটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হচ্ছে, এবং দুটো হাইড্রোজেন পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হয়ে হাইড্রোজেন অণু বা হাইড্রোজেন গ্যাস রূপে বেরিয়ে যাচ্ছে। এই হলো ক্যাথোড বিক্রিয়া। অ্যানোডে কি হচ্ছে? অ্যানোডে OH- আয়ন যাচ্ছে হচ্ছে অ্যানোডে, OH- আয়নের একটা এক্সেস ইলেকট্রন আছে। আর অ্যানোড প্লাস কেন? অ্যানোডের তড়িৎদ্বারের আধান প্লাস কেন? তার কারণ সেখানে ইলেকট্রন কম আছে। OH- আয়ন অ্যানোডে গিয়ে ইলেকট্রন ত্যাগ করছে, গিয়ে হয়ে যাচ্ছে হচ্ছে OH মূলক, চারটে OH মূলক মিলে তৈরি করছে দুটো জল ও অক্সিজেন। এই হলো হচ্ছে জলের তড়িৎ বিশ্লেষণ, যাতে আমরা তড়িৎ পাঠালে জল তড়িৎ বিশ্লিষ্ট হয়ে যাচ্ছে, তড়িৎ দ্বারা ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস উৎপন্ন করছে। এবং যে কোষে এই ঘটনাটা ঘটছে তাকে আমরা বলছি হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষ। এটা আমরা দশম শ্রেণীতে পড়ে এসেছি। এবার আমরা এর সঙ্গে মিলিয়ে দেখব হচ্ছে ক্লাস 12 যেটা আছে হচ্ছে আমাদের ইলেকট্রোকেমিক্যাল সেল বা তড়িৎ রাসায়নিক কোষ, সেটাকে মিলিয়ে দেখব তার মধ্যে কি মিল বা অমিল আছে। এবার ডান দিকে যেটা আমরা দেখছি যেটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল বা তড়িৎ রাসায়নিক সেল, মানে যেগুলো থেকে অ্যাকচুয়ালি কারেন্ট তৈরি হয়। ইলেকট্রোকেমিক্যাল সেলে কি হয়? তড়িৎ তৈরি হয়, যেটা আমরা কিন্তু তড়িৎ বিশ্লেষণ সেলে ছিল না। তড়িৎ বিশ্লেষণ কোষে যেটা হয়েছিল, আমরা তড়িৎ পাঠিয়েছিলাম বাইরে থেকে, ভিতরে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া ঘটেছিল। এবার আমরা দেখব এই যে নতুন সেলটা, এটার ক্ষেত্রে হচ্ছে তড়িৎ তৈরি হবে। আমি যেটা করার চেষ্টা করেছি, ডান দিকে আমি একটা তড়িৎ রাসায়নিক সেল, মানে এখানে হচ্ছে সরল ভোল্টীয় কোষ বা সিম্পল ভোল্টেইক সেল দেখানোর চেষ্টা করেছি। এই সিম্পল ভোল্টেইক সেলে যেটা ঘটে, তাহলে এবার এক্ষেত্রে আমরা কি করেছি, একটা পাত্র নিয়েছি যার মধ্যে হচ্ছে এবার সালফিউরিক অ্যাসিড নিয়েছি। এই পাত্রের মধ্যে একদিকে আমরা হচ্ছে একটা জিঙ্কের রড ডুবিয়েছি বা জিঙ্কের পাত ডুবিয়েছি, আর একদিকে আমরা হচ্ছে কপারের পাত ডুবিয়েছি। এবার এই কপারের পাত ও জিঙ্কের পাতকে যদি আমরা তার দিয়ে যুক্ত করি, তাহলে আমরা দেখব যে এই দুই প্রান্তের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে। খুব সামান্য কারেন্ট প্রবাহিত হবে, যেটা বোঝা খুব কঠিন। তো আমরা একটা গ্যালভানোমিটার লাগালেই তড়িতের উপস্থিতি বুঝতে পারবো। এখন ঘটনাটা হচ্ছেটা কেন এর মধ্যে কারেন্টের উপস্থিতি? অ্যাকচুয়ালি এখানে জিঙ্কের যে পাত আছে, এখানে জিঙ্কের পাত থেকে জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ হিসাবে বেরিয়ে যাচ্ছে। এই যে দুটো ইলেকট্রন ত্যাগ করেছে, এই দুটো ইলেকট্রন ও হচ্ছে জিঙ্কের রডের মধ্যেই রেখে দিয়ে যায় বা জিঙ্কের পাতের মধ্যেই রেখে দিয়ে যায়। তাহলে জিঙ্কের পাতটা এখানে হচ্ছে মাইনাস চার্জে পরিণত হয় বা ঋণাত্মক আধান উৎপন্ন করে। আর H2SO4 থেকে উৎপন্ন H+ গুলো, H2SO4 থেকে উৎপন্ন H+ গুলো চলে যায় হচ্ছে কপার পাতের দিকে। কপার পাতের দিকে গিয়ে কপার পাত থেকে একটা করে ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন পরমাণুতে উৎপন্ন হয়, এবং হাইড্রোজেন পরমাণু নিজেদের মধ্যে বিক্রিয়া করে হাইড্রোজেন অণু বা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তাহলে এই যেখানে দেখেছি জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ করেছে, জিঙ্ক 2+ উৎপন্ন করেছে, আর H+ গুলো চলে গেছে হচ্ছে কপার পাতে, সেখানে গিয়ে দুটো H+ দুটো ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করেছে। এখন আমাদের প্রশ্ন হবে যে জিঙ্ক পাতে এই যখন জিঙ্ক পরমাণুটা দুটো ইলেকট্রন ত্যাগ করে বেরিয়ে যাচ্ছে জিঙ্ক 2+ হিসাবে, তখন তো জিঙ্ক পাতটা মাইনাস হয়ে গেছে। তাহলে দ্রবণ উপস্থিত H+ গুলো কেন মাইনাস তড়িৎদ্বারের দিকে যাচ্ছে না, কেন তারা কপার তড়িৎদ্বারের দিকে যাচ্ছে? এর কারণটা হলো এই H+ গুলো যদি এই মাইনাস তড়িৎদ্বারের দিকে যায়, তাহলে এখানে যেটা ঘটবে, প্রথমে তারা সামনেই পাবে হচ্ছে যে জিঙ্ক 2+ গুলো বেরোচ্ছে তাদের, এবং সম আয়ন বিকর্ষণের জন্য ওরা আর মাইনাস তড়িৎদ্বারের দিকে আর যায় না, ওরা চলে যায় হচ্ছে কপার তড়িৎদ্বারের দিকে, এবং কপার তড়িৎদ্বারের কাছ থেকে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে, ফলে কপার তড়িৎদ্বার আস্তে আস্তে হচ্ছে ধনাত্মক আধানে পরিণত হয়ে যায়। এই হলো সরল ভোল্টিক কোষের হচ্ছে যেভাবে তড়িৎ উৎপন্ন করে তার প্রক্রিয়াটা। এবার এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে মাইনাস তড়িৎদ্বার যেটা, সেটাকে আমরা এখানে বলবো অ্যানোড, আর প্লাস তড়িৎদ্বারকে আমরা এখানে বলবো ক্যাথোড। এইখানে কিন্তু তড়িৎ রাসায়নিক কোষ আর তড়িৎ বিশ্লেষণ কোষের মধ্যে একটা পার্থক্য থাকে। তড়িৎ বিশ্লেষণ কোষে মাইনাস তড়িৎদ্বারকে ক্যাথোড বলে, প্লাস তড়িৎদ্বারকে অ্যানোড বলে, কিন্তু তড়িৎ রাসায়নিক কোষের ব্যাপারটা কিন্তু উল্টো থাকবে। ওক্ষেত্রে মাইনাস তড়িৎদ্বারকে বলবে অ্যানোড এবং প্লাস তড়িৎদ্বারকে বলবে ক্যাথোড। এটা আমাদের মনে রাখা সবচেয়ে সহজ যেটা উপায়, সেটা হচ্ছে আমরা তড়িৎ রাসায়নিক কোষটা পরে পড়বো, আগে তড়িৎ বিশ্লেষণ কোষটাকে নিয়ে ভাববো। তড়িৎ বিশ্লেষণ কোষে কি আমরা জানি, ক্যাথোড কেন হচ্ছে মাইনাস তড়িৎদ্বারটা, কারণ ক্যাটায়ন যাচ্ছে, ক্যাটায়ন যায় বলে ক্যাথোড, আর অ্যানায়ন যায় বলে অ্যানোড। এইভাবে যদি আমরা তড়িৎ বিশ্লেষণ কোষের মাইনাস তড়িৎদ্বারকে ক্যাথোড আর প্লাস তড়িৎদ্বারকে অ্যানোড মাথায় বুঝে নিতে পারি,
তাহলে আমরা শুধু তড়িৎ রাসায়নিক কোষের ক্ষেত্রে ভাববো, তড়িৎ বিশ্লেষণ কোষের যে ভাবনা তার ঠিক উল্টোটা। অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ কোষে মাইনাস তড়িৎদ্বার হচ্ছে ক্যাথোড, তো তড়িৎ রাসায়নিক কোষে মাইনাস তড়িৎদ্বার হবে হচ্ছে অ্যানোড। এখন ঘটনা হলো যেটা, সেটা হলো হচ্ছে তো এই সরল ভোল্টিক কোষের একটা প্রবলেম থাকে, সেটা হলো আমরা যদি বাইরে থেকে তার দিয়ে যুক্ত নাও করি তাহলেও কিন্তু বিক্রিয়াটা নিজেদের মধ্যে চলতে থাকবে। এই জন্য সরল ভোল্টিক কোষের থেকে আমরা ভালো তড়িৎ রাসায়নিক কোষ নিতে পারি, সেটা হচ্ছে ড্যানিয়েল সেল। এরপরে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে ড্যানিয়েল সেল। ড্যানিয়েল সেলে কি করা হয়, এখানে দুটো পাত্র আলাদা আলাদা নেওয়া হয়। এখানে একটা পাত্রের মধ্যে আমরা নিয়েছি হচ্ছে জিঙ্ক সালফেট, তার মধ্যে জিঙ্ক রড টিপ করেছি। আরেকটা পাত্র নিয়েছি যার মধ্যে আছে হচ্ছে কপার সালফেট দ্রবণ, আর তার মধ্যে কপার রড ডিপ করেছি। তাহলে কি করলাম, একটা পাত্রে জিঙ্ক সালফেট দ্রবণ আছে, জলে জিঙ্ক সালফেটগুলি জলের সঙ্গে জিঙ্ক সালফেটের দ্রবণ, তার মধ্যে জিঙ্ক রড ডিপ করা আছে। আর একটার মধ্যে হচ্ছে কপার সালফেটের দ্রবণ আছে জলের মধ্যে, তার মধ্যে কপার রড ডিপ করেছি। এবার এই দুটোকে যদি আমরা তার দিয়ে জুড়ে দিই, অবশ্যই সেক্ষেত্রে কারেন্ট ফ্লো করবে না। এখানে একটা জিনিস আমরা এখানে অ্যাড করলাম, যেটার নাম হচ্ছে সল্ট ব্রিজ। সল্ট ব্রিজ কি আমরা পরে করছি, যদি অ্যাড করি আমরা দেখবো এখান দিয়ে কারেন্ট প্রবাহিত হতে থাকবে। এখন ঘটনা হচ্ছে বিক্রিয়াটা কি হচ্ছে, একই ঘটনা, জিঙ্ক তড়িৎদ্বার থেকে জিঙ্ক পরমাণু খুলে বেরিয়ে আসছে, দুটো ইলেকট্রন ত্যাগ করছে, এই দুটো ইলেকট্রন ও হচ্ছে জিঙ্ক দণ্ডেই রেখে দিয়ে আসছে এবং উৎপন্ন করছে জিঙ্ক 2+ এই হিসাবে দ্রবণে চলে আসছে। আর ওই কপার দণ্ডের ওখানে ওই সেলে কপার, অর্থাৎ ধনাত্মক তড়িৎদ্বারের ক্ষেত্রে কপার 2+ দ্রবণ থেকে চলে যাচ্ছে হচ্ছে কপার দণ্ডে, গিয়ে দুটো ইলেকট্রন গ্রহণ করছে, করে কপারে পরিণত হচ্ছে এবং সেই কপারটা কপার দণ্ডের মধ্যে আটকে গেছে। এখানে যদি আমরা দেখতে পাই এই ঘটনার ফলে আস্তে আস্তে এই তড়িৎদ্বার এবং এখন আমরা দেখবো আমরা সেটা হচ্ছে জিঙ্ক তড়িৎদ্বারটা নেগেটিভ হয়ে যাবে এবং কপার তড়িৎদ্বারটা পজিটিভ হয়ে যাবে। এবার জিঙ্ক তড়িৎদ্বারে কি হলো, ধাতব জিঙ্ক, যেটা হচ্ছে জিঙ্ক, যদি আমরা ধাতব জিঙ্কের যেহেতু জারণ সংখ্যা 0, সেখান থেকে জিঙ্ক 2+ অর্থাৎ জারিত হচ্ছে। জারণ যেখানে হয় সেটাকে আমরা বলি হচ্ছে অ্যানোড, অর্থাৎ অ্যানোডের মধ্যে অক্সিডেশন হবে বা জারণ ঘটবে, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে অ্যানোড। আর ক্যাথোডে কপার 2+ থেকে কপার, অর্থাৎ কপারের ধাতব কপার মানে হচ্ছে 0 তার জারণ সংখ্যা, তাহলে 2+ থেকে 0 জারণ সংখ্যায় চলে যাচ্ছে, অর্থাৎ জারণ সংখ্যা কমছে মানে বিজারণ ঘটছে। তাহলে ক্যাথোডে বিজারণ ঘটে, অ্যানোডে জারণ ঘটে, এই হচ্ছে বিক্রিয়া। এবার প্রশ্ন আসবে যে এই বিক্রিয়াটা যদি ঘটতে থাকে কিছুক্ষণের মধ্যে কি হবে, যে এই তড়িৎদ্বারটা মাইনাস হয়ে গেছে এবং প্রতিটা এই যে পুরো দ্রবণটা হচ্ছে জিঙ্ক 2+ বেরিয়ে ভর্তি হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যেই এই দ্রবণ ভর্তি জিঙ্ক 2+ ভর্তি হয়ে যাবে। ফলে নতুন জিঙ্ক 2+ যে বেরোতে চাইবে সে সামনে জিঙ্ক 2+ এর সঙ্গে হচ্ছে বিকর্ষণ অনুভব করবে। শুধু কি এক্ষেত্রে, এই দ্রবণে কপার 2+ যেহেতু সব দ্রবণে থেকে বেরিয়ে গিয়ে হচ্ছে দণ্ডের মধ্যে কপার রূপে আটকে গেছে, তাহলে এই দ্রবণে সালফেটের গাঢ়ত্ব বেড়ে যাবে, SO4 2-, SO4 2-, এর ফলে যে নতুন কপার 2+টা, একটা কপার 2+ যেটা এই তড়িৎদ্বারে যাওয়ার চেষ্টা করবে, তাকে SO4 2- গুলো পিছন থেকে আটকে রেখে দেবে। ফলে কিছুক্ষণের মধ্যেই হচ্ছে তড়িতের যে প্রবাহ অনেকটা কমে আসবে বা বন্ধ হয়ে যাবে। এছাড়া একটা ঘটনা ঘটবে যে এই যে পার্টটা কোষের, এই পুরোটাকে যদি আমরা একসঙ্গে একটা কোষ ধরি, এর অর্ধেকটাকে বলা হবে অর্ধকোষ, এই একটা অর্ধকোষ, এই একটা অর্ধকোষ। এখানে জারণ হচ্ছে তাই এটাকে জারণ অর্ধকোষ বলতে পারি, অর্থাৎ এটা হচ্ছে অ্যানোড আর এটা হচ্ছে, যেহেতু বিজারণ হচ্ছে এটা বিজারণ অর্ধকোষ বা ক্যাথোড। এটা হচ্ছে জারণ অর্ধকোষের বিক্রিয়া, এই বিক্রিয়াটা, আর এটা হচ্ছে বিজারণ অর্ধকোষের বিক্রিয়া। দুটো অর্ধকোষের বিক্রিয়া যোগ করে আমরা পাবো হচ্ছে কোষ বিক্রিয়া, এগুলো আমরা পরে পড়ছি। এখন ঘটনা হলো, তাহলে এখানে এই অর্ধকোষের মধ্যেই তড়িৎদ্বারটা হয়ে আছে মাইনাস আর দ্রবণটা হয়ে গেল হচ্ছে প্লাস, তড়িৎদ্বারের প্লাস হয়ে গেছে, তড়িৎদ্বার মাইনাস আর দ্রবণের আধান আস্তে আস্তে প্লাস হয়ে যাচ্ছে। তার ফলে এর মধ্যে একটা ছোট কারেন্ট প্রবাহিত হতে থাকবে, যার ফলে আমরা এই কারেন্টটাকে কিন্তু কোনোভাবেই আমরা পেতে পারবো না, বাইরে কোনোভাবে এটাকে পাবো না। শুধু কি এই কোষের ক্ষেত্রে, এখানে না, এখানেও তাই, এই তড়িৎদ্বারটা প্লাস হয়ে আছে আর দ্রবণটা হয়ে আছে হচ্ছে মাইনাস।
তাহলে এখানে ওই ওই দুই তড়িৎদ্বারে আলাদা আলাদাভাবে একটা ছোট ছোট কোষ তৈরি হয়ে যাবে, যে কোষের যে তড়িৎ যেটা চলাচল করবে সেটাকে আমরা কোনোভাবেই পাবো না। এবার ঘটনা হচ্ছে এই ব্যাপারটাকে বন্ধ করার জন্য আমরা সল্ট ব্রিজ ব্যবহার করি। সল্ট ব্রিজ অ্যাকচুয়ালি কি? সল্ট ব্রিজ অ্যাকচুয়ালি একটা ইউ আকৃতির যদি টিউব নিই, তাকে এগার এগার বলে একটা পদার্থ পাওয়া যায়, যেটা আমরা কেক থেকে যে এগুলো করতে অনেক সময় ব্যবহার করা হয়। এই পদার্থটাকে আমরা কোনোটা পাত্রের মধ্যে নিয়ে জলের মধ্যে মিশিয়ে উত্তপ্ত করলেই ওটা একটা দ্রবণের মতো উৎপন্ন হয়। এই দ্রবণটার মধ্যে আমরা একটা লবণ ব্যবহার করব। অবশ্যই লবণটা, যেহেতু এটার নাম লবণ, সেহেতু লবণ হিসেবে আমরা কি নেব? KNO3, NH4NO3, KCl। এই লবণগুলো ব্যবহার করার কারণ কি? এই লবণগুলি কেন ব্যবহার করলাম? এক্ষেত্রে লবণ বাছাইয়ের ক্ষেত্রে নিয়ম যেটা থাকতে হবে, এখানে ক্যাটায়ন আর অ্যানায়নের সেম আধান হতে হবে প্রত্যেক ক্ষেত্রে, K এর +1 Cl এর -1 এরকম। আর ক্যাটায়ন ও অ্যানায়নের গতিবেগ সমান হতে হবে। এবার আমরা কি করব, যেটা আমরা করেছিলাম, তাহলে কি একটা দ্রবণ বানিয়েছি, তার মধ্যে হচ্ছে জল দিয়ে এগার এগার গুলিয়ে একটা দ্রবণ বানালাম, তার মধ্যে হচ্ছে সেটাকে মধ্যে আমরা হচ্ছে এর মধ্যে যে কোনো একটা লবণ মিশ্রণ করলাম। উত্তপ্ত এগার এগারের দ্রবণের মধ্যে যদি আমরা KCl, KNO3 বা অ্যামোনিয়াম নাইট্রেট যে কোনো একটা লবণ মিশ্রণ করি, এই মিশ্রণটাকে যদি আমরা ইউ আকৃতির টিউবের মধ্যে এরকম যুক্ত করে দিই, এর মধ্যে আমরা এদের এই ইউ আকৃতির টিউবের মুখে দুমুখে আমরা হচ্ছে ছিদ্রযুক্ত পদার্থ, যেমন ধরো আমরা ধরে নিতে পারি হচ্ছে গ্লাসুল বা কটন, এগুলো দুমুখে একটু গুজে দিলাম। এটাকে যদি আমরা কিছুক্ষণ রেখে দিই, তাহলে ভিতরে ব্যাপারটা জমে যাবে। এবার আমরা এর মধ্যে দুদিকে যুক্ত করে দিয়ে দিই এইভাবে। এটাকে আমরা বলবো সল্ট ব্রিজ। এই সল্ট ব্রিজের কাজ কি হবে? এই দ্রবণটা ধনাত্মক আধানের হয়ে গেছে, এই সল্ট ব্রিজ থেকে যে অ্যানায়নগুলো, অর্থাৎ যদি আমি KCl ব্যবহার করি, Cl- অ্যানায়নগুলো এসে এই দ্রবণের আধানগুলোকে নষ্ট করে দেবে, মানে দ্রবণের ধনাত্মক আধানগুলোকে নষ্ট করে দেবে। আর সল্ট ব্রিজের K+ আয়নগুলো চলে যাবে ওইদিকে গিয়ে সালফেট যেটা আছে, কারণ ওর দিকে দ্রবণটা হচ্ছে ঋণাত্মক আধান হয়ে গেছে, K+ গিয়ে হচ্ছে ওই সালফেটের মাইনাস আধানগুলোকে নষ্ট করে দেবে। এর ফলে দ্রবণগুলোকে হচ্ছে প্রশমিত করে দেয়, ফলে ভেতরের মধ্যে যে তড়িৎ একটা প্রবাহ হচ্ছিল এবং তড়িৎ নষ্ট হচ্ছিল সেটা বন্ধ হয়ে যায়, শুধুমাত্র তড়িৎদ্বারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় এবং সেই প্রবাহটা কন্টিনিউয়াসলি চলতে থাকে। এই হচ্ছে সল্ট ব্রিজের কাজ। এবার আমরা দেখব যে একটা সেল কি করে কাজ করে। প্রথম আমরা অ্যানোড নিচ্ছি, যেখানে আমরা জিঙ্ক সালফেটের দ্রবণের মধ্যে জিঙ্ককে ডিপ করেছি। এখানে কি হচ্ছে, জিঙ্ক রড থেকে জিঙ্ক পরমাণু 2 ইলেকট্রন ত্যাগ করে বেরিয়ে যাচ্ছে হচ্ছে বাইরে, দ্রবণের মধ্যে মিশে যাচ্ছে এবং এই 2 ইলেকট্রনকে হচ্ছে তড়িৎদ্বারের মধ্যে রেখে দিয়ে যাচ্ছে। মানে বিক্রিয়াটা জিঙ্ক 2 ইলেকট্রন ত্যাগ করছে, করে জিঙ্ক 2+ তৈরি করছে। জিঙ্ক 2+টা চলে যাচ্ছে হচ্ছে দ্রবণে, আর এই ইলেকট্রনটা থেকে যাচ্ছে তড়িৎদ্বারে। তড়িৎদ্বারটা যেই মাইনাস চার্জ হয়ে গেল, সামান্য একটা মাইনাস চার্জ পাওয়ার সাথে সাথেই যত দ্রবণে থাকা সব জিঙ্ক 2+ গুলো হচ্ছে তড়িৎদ্বারের চারদিকে চলে আসে, ফলে একটা লেয়ার তৈরি হয়, একটা লেয়ার, দুটো লেয়ার তৈরি হয়। ফলে একটা কি হলো, ফলে এই তড়িৎদ্বার হয়ে গেল হচ্ছে মাইনাসটা আধানের এবং তার চারদিকে একটা ধনাত্মক আধানের জিঙ্ক 2+ এর লেয়ার তৈরি হলো। এই যে বিপরীতধর্মী আধান তৈরি হলো, এদের মধ্যেকার যে বিভব প্রভেদ, এটাকে আমরা বলবো হচ্ছে এই সেলটার বা এই অর্ধকোষটার বিভব প্রভেদ। এই অর্ধকোষটার বিভব প্রভেদ। এখন প্রশ্ন হচ্ছে, জিঙ্ক 2+ বেরোলো কেন? জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে বেরোলো কেন? সব কোষের ক্ষেত্রে কি এরকম ধাতব পরমাণু খুলে বেরিয়ে চলে যাবে ইলেকট্রন ত্যাগ করে? তা ঘটে না। এটা নির্ভর করে এই দুটো ব্যাপারের উপরে। এখানে একটা থাকে হচ্ছে ইলেকট্রোলাইটিক সলিউশন প্রেসার বা দ্রবণ চাপ, আর একটা হচ্ছে অসমোটিক প্রেসার বা অভিস্রবণ চাপ। দ্রবণ চাপকে আমরা বড় পি, আর দ্রবণ চাপকে আমরা ক্যাপিটাল পি, আর অভিস্রবণ চাপকে আমরা স্মল পি দিয়ে এক্সপ্রেস করেছি। এখন সলিউশন প্রেসারটা কি? ইলেকট্রোলাইটিক সলিউশন প্রেসারটা হচ্ছে কোনো একটা মেটাল থেকে যে আয়ন তৈরি হচ্ছে, এখানে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ যে ক্যাটায়নটা তৈরি হচ্ছে, সেটা যে প্রেসারে বেরিয়ে যাচ্ছে, যেটা যে রেটে বেরিয়ে যাচ্ছে, সেটাকে আমরা বলছি হচ্ছে তার সলিউশন প্রেসার। আবার দ্রবণের মধ্যেও কিন্তু হচ্ছে জিঙ্ক 2+ আছে, তারা আবার এসে হচ্ছে এই তড়িৎদ্বারে আটকে যেমন যেতে পারে। এই যে প্রেসারটা, এটাকে আমরা বলছি অসমোটিক প্রেসার। যার ক্ষেত্রে সলিউশন প্রেসারটা বেশি, গ্রেটার দ্যান অসমোটিক প্রেসার, তার ক্ষেত্রে কি হয়,
তার ক্ষেত্রে এই সলিউশনের থেকে জিঙ্ক 2+ বা ক্যাটায়ন এসে মেটালের মধ্যে আটকায় না, মেটাল থেকেই হচ্ছে ক্যাটায়ন বেরিয়ে এসে দুটো ইলেকট্রন ছেড়ে বেরিয়ে এসে বাইরে চলে আসে, যেটা এখানে ঘটছে। জিঙ্ক দুটো ইলেকট্রন এই ইলেকট্রনের ছেড়ে বাইরে জিঙ্ক 2+ হিসেবে বেরিয়ে গিয়েছিল। কপার তড়িৎদ্বার ডুবিয়েছি কপার সালফেটের মধ্যে। এক্ষেত্রে যেটা হয়, আগের ক্ষেত্রে কি হয়েছিল, দ্রবণ চাপটা মানে সলিউশন প্রেশারটা, ইলেকট্রোলাইটিক সলিউশন প্রেশারটা বেশি ছিল অবিশ্রবণ চাপ বা অসমোটিক প্রেশারের তুলনায়। কিন্তু কপারের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো হয়। কপারের ক্ষেত্রে হয় হচ্ছে অসমোটিক প্রেশারটা বেশি, সেজন্য কপার 2+ এই তড়িৎদ্বার থেকে কপার পরমাণুগুলো কপার 2+ ইলেকট্রন ত্যাগ করে কপার 2+ হিসেবে না বেরিয়ে দ্রবণের কপার 2+ গুলো চলে আসে তড়িৎদ্বারে, এবং তড়িৎদ্বারের থেকে হচ্ছে দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার পরমাণুতে পরিণত হয়। এই কপার পরমাণু এই তড়িৎদ্বারই আটকে যাবে। এবার এই তড়িৎদ্বার যেহেতু ইলেকট্রন হারালো, এই তড়িৎদ্বার পজিটিভ চার্জ হয়ে যাবে। এবার এই সামান্য পজিটিভ চার্জ হয়ে যাওয়া মানেই এবার দ্রবণে উপস্থিত যত সালফেট আয়ন আছে তা হচ্ছে এই কপার তড়িৎদ্বারটাকে ঘিরে চারদিক থেকে ঘিরে ধরবে। ফলে এখানে একটা দুটো আধানের তৈরি করবে, একটা হচ্ছে তড়িৎদ্বার যে ধনাত্মক আধানের, আর একটা হচ্ছে এই সালফেট আয়নের একটা লেয়ার যেটা হচ্ছে ঋণাত্মক আধানের। এদের মধ্যে যে বিভব পার্থক্য সেটাকে আমরা বলছি হচ্ছে এই তড়িৎদ্বার বা এই অর্ধ কোষটার আমরা বলবো হচ্ছে বিভব। তাহলে আমরা দেখছি এই আগের যে জিঙ্কের কোষটা দেখলাম, মানে অ্যানোডটা আর ক্যাথোডটা একসাথে করে আমরা বানিয়েছিলাম হচ্ছে অ্যানোড আর ক্যাথোড একসাথে বানিয়ে আমরা পুরো কোষ বানিয়েছিলাম। এবার আমরা যদি অ্যানোড ক্যাথোডকে আলাদা আলাদা করে দিই, তাহলে অর্ধেক কোষটাকে আমরা বলবো, অর্ধেক কোষটাকে বলা হয় অর্ধকোষ। তাহলে কোষের যেমন আমরা বিভব বের করতে পারি পোটেনশিওমিটার দিয়ে, ভোল্টামিটার এসব দিয়ে যদি যেমন আমরা বিভব প্রভেদ বা পোটেনশিয়াল বের করতে পারি, তেমন আমরা কিন্তু কোষের মতো অর্ধকোষের যে তড়িৎ বিভব যেটা পাবো সেটাকে আমরা বলবো অর্ধকোষ বিভব। এবার একটা কোষের ক্ষেত্রে দুটো অর্ধকোষ থাকবে, ঠিক তেমন অর্ধকোষগুলোর যে বিক্রিয়া তাদের আমরা বলবো অর্ধকোষ বিক্রিয়া। অর্ধকোষ বিক্রিয়াগুলোকে যোগ করে আমরা পাই হচ্ছে পূর্ণকোষ বিক্রিয়া। একটা বিক্রিয়া অর্ধকোষ না পূর্ণকোষ এটা বোঝার, মানে একটা বিক্রিয়া অর্ধকোষ বিক্রিয়া না পূর্ণকোষ বিক্রিয়া এটা বোঝার একমাত্র রাস্তা হলো অর্ধকোষ বিক্রিয়ায় সবসময় ইলেকট্রন ইনভলভ থাকবে, আর পূর্ণকোষ বিক্রিয়ায় ইলেকট্রন থাকে না। কারণ দুটো অর্ধকোষ বিক্রিয়া যখনই আমরা হচ্ছে একত্রিত করে পূর্ণকোষ বিক্রিয়া নির্ণয় করতে যাব, তখন ইলেকট্রনের পরিবর্তন সেম হয় এবং অপোজিট হয় বলে কেটে যায়। আমরা একটা উদাহরণ, ড্যানিয়েল সেলে আমরা দেখেছিলাম অ্যানোডে যেটা ঘটে জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ পরিণত হয়। ক্যাথোডে যেটা ঘটে কপার 2+ দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার পরমাণুতে পরিণত হয়। তাহলে এই আলাদা আলাদাভাবে মানে অ্যানোডের রিঅ্যাকশনটাকে বলা হবে, অ্যানোডের রিঅ্যাকশনটাকে আলাদা করে বলা হবে হাফ সেল রিঅ্যাকশন বা অর্ধকোষ বিক্রিয়া, মানে অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া। আর ক্যাথোডের রিঅ্যাকশন মানে কপার 2+ দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার পরমাণু পরিণত হচ্ছে, এটাকে বলা হবে হচ্ছে ক্যাথোডের অর্ধকোষ বিক্রিয়া বা ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া। এবার এই দুটো অর্ধকোষ বিক্রিয়াকে যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি সেটাকে আমরা বলবো সেল রিঅ্যাকশন। এক্ষেত্রে যোগ করার ক্ষেত্রে আমরা দেখবো দু ক্ষেত্রেই ইলেকট্রন যেটা ইনভলভ থাকে সেটা সেম হয়। ও ক্ষেত্রে অ্যানোডের ক্ষেত্রে দুটো ইলেকট্রন ছেড়েছিল, ক্যাথোডের ক্ষেত্রে দুটো ইলেকট্রনই গ্রহণ করেছিল, ফলে এই ইলেকট্রন দুটো এখানে কেটে যাচ্ছে। ফলে পূর্ণকোষ বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু কোনো ইলেকট্রন, এই পূর্ণকোষ বিক্রিয়ায় কিন্তু কোনো ইলেকট্রন থাকে না, অর্ধকোষ বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন থাকে। এই ইলেকট্রনটা দেখে আমরা বুঝতে পারবো যে একটা অর্ধকোষ বিক্রিয়া না পূর্ণকোষ বিক্রিয়া। একবার জাস্ট দেখবো যদি ইলেকট্রন ইনভলভ থাকে তাহলে অর্ধকোষ বিক্রিয়া, যদি ইলেকট্রন ইনভলভের ব্যাপার না থাকে তাহলে পূর্ণকোষ বিক্রিয়া। এরপর আমরা কোষ বিভব বা অর্ধকোষ বিভব বের করব। এই বিক্রিয়াটা হচ্ছে অ্যানোডে ঘটা বিক্রিয়া। জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ পরিণত হয়েছে। জিঙ্ক পরমাণু তার জারণ সংখ্যা 0 থেকে যখন জিঙ্ক 2+ অর্থাৎ জারণ সংখ্যা 2 তে গেছে, অর্থাৎ জারণ সংখ্যার বৃদ্ধি ঘটেছে। 0 থেকে 2 আমরা জানি সংখ্যা রেখার সাহায্যে যদি ধরি 0 থেকে 2 মানে বৃদ্ধি, জারণ সংখ্যার বৃদ্ধি মানে জারণ, অর্থাৎ এই ক্ষেত্রে জারণ ঘটেছে। অর্থাৎ এই কোষে যে বিভবটা আমরা পাবো তাকে আমরা বলবো হচ্ছে জারণ বিভব, অর্থাৎ এটাকে আমরা অক্স ফর অক্সিডেশন দিয়ে এক্সপ্রেস করব। এবার কোনো একটা ঘটনায় কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে যদি এই বিক্রিয়াটা এই কোষই নিতাম, মানে জিঙ্কেরই কোষ নিলাম, কিন্তু বিক্রিয়াটা যদি উল্টো বিক্রিয়া হয়, অর্থাৎ হচ্ছে জিঙ্ক 2+ দুটো ইলেকট্রন গ্রহণ করে যদি জিঙ্কে পরিণত হয়, সেক্ষেত্রে বিক্রিয়াটা তো বিজারণ হবে। সেক্ষেত্রে যে বিভবটা পাবো সেটাকে বলবো হচ্ছে রিডাকশন। সেক্ষেত্রে যে বিভবটা পাবো সেটাকে বলবো আমরা রিডাকশন। মাথা রাখতে হবে একই নির্দিষ্ট সেল, মানে যদি জিঙ্কের ক্ষেত্রে ধরি একই নির্দিষ্ট সেলের ক্ষেত্রে অক্সিডেশন আর রিডাকশন যদি আমরা নিই, মানে জারণ বিভব আর বিজারণ বিভব, মানে অক্সিডেশন পোটেনশিয়াল আর রিডাকশন পোটেনশিয়াল ইকুয়াল হবে, কিন্তু পরস্পরের সাইনটা অপোজিট হবে।
লিথিয়াম প্লাস লিথিয়াম, তাই লিথিয়াম প্লাস থেকে লিথিয়াম আসা মানে কি আগে লিথিয়াম তারপর লিথিয়াম প্লাস লিখেছি, অর্থাৎ এর ক্ষেত্রে কি হয়েছে +1 থেকে 0 মানে বিজারণ বিভব -3 ভোল্ট হয়েছে। যদি উল্টো লিখতাম আমরা লিথিয়াম থেকে লিথিয়াম প্লাস যায় তাহলে এর যে বিভবটা হবে সেটা জারণ বিভব হবে, জারণ বিভবটা হবে +3 ভোল্ট। এরকম সেম ম্যাগনিটিউডটা সেম হবে, জাস্ট সাইনটা অপোজিট হবে, এই হলো ঘটনা। এবার যদি আমরা কপারের ক্ষেত্রে দেখি, কপারের ক্ষেত্রে +2 থেকে 0-তে গেছে, কপার 2+ কপারে গেছে, +2 থেকে 0 মানে অক্সিজেন নাম্বার কমেছে মানে রিডাকশন ঘটেছে। এই ক্ষেত্রে যে রিডাকশন যে ঘটলো এই ক্ষেত্রে যে কোষটায় এক্ষেত্রে যে সেলটায় যে পোটেনশিয়াল পাবো সেই পোটেনশিয়াল বা সেই বিভবটাকে আমরা বলবো হচ্ছে রিডাকশন পোটেনশিয়াল বা ই রেড। এবার ঘটনা হচ্ছে এবার আমরা এই দুটো মিলি যদি একটা কোষ বানাই, আমরা এই জিঙ্ক ইলেকট্রোড এবং কপার ইলেকট্রোড দিয়ে একটা কোষ বানালাম, মোট কোষ বানালাম, সেক্ষেত্রে ই সেলটা কি পাবো সেটা বের করার রাস্তা যেটা হচ্ছে এখানে একটা যদি আমরা পোটেনশিওমিটার বসিয়ে দিই, এই পোটেনশিওমিটার দু প্রান্তের বিভব প্রভেদ মেপে দেবে। এবার এই পোটেনশিওমিটারে যে বিভব প্রভেদটা পাবো না ই সেলটা আমরা পাবো, এই ই সেল ইজ ইকুয়াল টু হবে অঙ্কের দিক থেকে এই সেলটার যে বিভব এসলে কি হচ্ছে জারণ, এই অ্যানোডের জারণ বিভব প্লাস ক্যাথোডে কি হচ্ছে বিজারণ, তাহলে ক্যাথোডের বিজারণ বিভবের যোগফল। এবার আমরা জানি তাহলে আমরা এই ই সেলটাকে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কোথা থেকে, ই সেলটাকে আমরা পাচ্ছি হচ্ছে পোটেনশিওমিটার থেকে। এবার ঘটনা হলো আমাদের কিন্তু কোনো যন্ত্রপাতি নেই যারা হচ্ছে এই কোষগুলো জারণ বা বিজারণ বিভব এই যে আলাদা দুটো আছে ডান দিকের একটাকেও কিন্তু বের করার কোনো উপায় নেই। সেই জন্য আমরা কি করি, যেহেতু আমাদের কাছে কোনো কোষ বিভবে বের করার কোনো কোষেরই পরম বিভব বের করার ব্যবস্থা নেই, সেহেতু আমরা রিলেটিভ বিভব বের করি। রিলেটিভ বিভবের ক্ষেত্রে আমরা কি করি, যে কোনো একটা সেলকে আমরা ধরে নিই হচ্ছে আমরা নিজেদের খুশি মতো ধরে নিই, যেমন হাইড্রোজেন সেলের সাপেক্ষে আমরা প্রত্যেক সেলকে বসানো হয়, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি প্রমাণ হাইড্রোজেন সেল। আমরা প্রমাণ হাইড্রোজেন সেলের সাপেক্ষে প্রত্যেকের বিভব ব্যবহার করি। যদি প্রমাণ হাইড্রোজেনের সেলকে আমরা যদি আগে এখানে বসিয়ে দিলাম, এবার প্রমাণ হাইড্রোজেন সেলের বিভবকে সাধারণত ধরে হয় জারণ বিভবকেও 0.00, প্রমাণ হাইড্রোজেন সেলের বিজারণ বিভবকেও 0.00 ধরে নেওয়া হয়। এবার প্রমাণ হাইড্রোজেন সেল ব্যবহার করে যদি এটা এই তড়িৎদ্বারটা যদি মাইনাস তড়িৎদ্বার হয়ে যায় তাহলে এর বিভবটাকে আমরা মাইনাস বিভব বলবো, আর যদি এই প্রমাণ হাইড্রোজেন সেল ব্যবহার করে অন্য তড়িৎদ্বারটা যদি প্লাস তড়িৎদ্বার হয়ে বসে তাহলে ওটাকে আমরা প্লাস বিভব বলবো। এইভাবে আমরা বিভব ঠিক করি। এবার ঘটনা হচ্ছে এই বিভবটা বাড়বো করবো কি করে, হাইড্রোজেনের তো বিভব 0 হয়ে গেল, এখানে আমরা ই সেলের ভ্যালুটা পেয়ে যাব। দেখা গেল ই সেলের ভ্যালু আমরা এক্স পেলাম, হাইড্রোজেন সেল ভ্যালু মানে এই দিকে যে সেলটা তার ভ্যালু হচ্ছে 0.00। এবার ই অক্স অফ অ্যানোড যেটা সেটা কিন্তু এই ভ্যালুটা হবে এক্স এর ভ্যালুটা, মানে আমাদের এখানে হাইড্রোজেন সেল ব্যবহার করার মানে হচ্ছে পোটেনশিওমিটার যে বিভব দেখাবে সেটাই হবে হচ্ছে অন্য তড়িৎদ্বারটার বিভব। এভাবে হাইড্রোজেন সেলের সাপেক্ষে প্রত্যেকের বিভব আমরা বের করতে পারি। এবার ঘটনা হচ্ছে এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে অ্যানোডের অক্সিডেশন বিভব বসাচ্ছি বা জারণ বিভব বসাচ্ছি, আর ক্যাথোডের বিজারণ বিভব বসাচ্ছি। এটাকে আমরা একই অর্থাৎ জারণ জারণ বিজারণ বিজারণে নিয়ে আসতে পারি। এবার আমরা দুটোকে যদি এরকম একটা ক্ষেত্রে অ্যানোডের জারণ বিভব একটা ক্ষেত্রে বিজারণ বিভব না করে দুটোকে বিজারণ বিভব করতে পারি। এক্ষেত্রে আমরা দেখছি অ্যানোডের ক্ষেত্রে জারণ বিভব আছে মানে ই অক্স অ্যানোড আছে, আমরা জানি ই অক্স অ্যানোড ইজ ইকুয়াল টু হবে মাইনাস ই রেড অ্যানোড, মানে কোন একটা নির্দিষ্ট কোষের ক্ষেত্রে জারণ বিভব আর বিজারণ বিভবের সম্পর্ক হয় হচ্ছে পরস্পরের সমান কিন্তু বিপরীত। তাহলে ই অক্স অ্যানোডটা ইজ ইকুয়াল টু হবে মাইনাস ই রেড অ্যানোড, সেটা আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে ই সেল ইজ ইকুয়াল টু মাইনাস ই রেড অ্যানোড প্লাস ই রেড ক্যাথোড, আমরা ওই ক্যাথোডকে সামনে নিয়ে আসছি ই রেড ক্যাথোড মাইনাস ই রেড অ্যানোড। এবার রেড মানে তো রিডাকশন, তাহলে আমরা দেখতে পাচ্ছি রিডাকশন বিভব মানে যদি সব ক্ষেত্রে বিজারণ বিভব যদি প্রত্যেক ক্ষেত্রে মানে যদি আমরা অ্যানোড ক্যাথোড দু ক্ষেত্রে যদি বিজারণ বিভব ব্যবহার করি তাহলে আমরা সেক্ষেত্রে কি করব, ক্যাথোডের বিজারণ বিভব মাইনাস অ্যানোডের বিজারণ বিভব করলে কোষের বিভব পাই। এবার ক্যাথোড কোন দিকে থাকে, ডান দিকে। কোষের যে আমরা কোষ যে ফর্মেশন করি তার ডান দিকে থাকে হচ্ছে ক্যাথোড আর বাঁ দিকে থাকে অ্যানোড, সেই হিসেবে আমরা বলি হচ্ছে ই রাইট মাইনাস ই লেফট। কখন, যদি আমরা প্রত্যেক ক্ষেত্রে দুটোকেই যদি আমরা হচ্ছে বিজারণ করি মানে দু ক্ষেত্রে যদি বিজারণ বিভব বসাই তাহলে ই রাইট মাইনাস লেফট বা ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড, এটা হবে হচ্ছে ফর্মুলা। আর আমরা যদি এরকম না করি তাহলে আমরা এরকম ভাবে আনতে পারি যে যেখানে যা হচ্ছে সেই অনুযায়ী যোগ করব,
কি অ্যানোডে জারণ হচ্ছে তাহলে অ্যানোডের জারণ বিভবই নেব, ক্যাথোডে বিজারণ হচ্ছে তাহলে ক্যাথোডের বিজারণ বিভবই নেব, দুটো যোগ করলে পাবো ই সেল, দুটো যোগ করলে পাবো ই সেল। এবার ঘটনা হচ্ছে এটা আমরা হয় যা বিজারণ বিভব দিয়েও করতে পারি, অথবা এরকম দু ক্ষেত্রে আলাদা আলাদা দিয়ে জারণ বিজারণ বিভব দুটোকে ইউজ করেই করতে পারি, অথবা আবার এরকমও করতে পারি যে আমরা যদি দুটোরই বিজারণ বিভব না নিই, দুটোরই জারণ বিভব নিতাম তাহলে কি হতো। কিন্তু ব্যবহার হচ্ছে এইটার ব্যবহার, এই বিজারণ বিভবের ব্যবহারটা আমরা বেশি করব, মানে এইটা আমাদের সূত্র হবে, সূত্রটা হবে হচ্ছে ই সেল ইজ ইকুয়াল টু হবে হচ্ছে দুটোই আমরা বিজারণ বিভবে নেব, মানে অ্যানোডেরও বিজারণ বিভব ক্যাথোডেরও বিজারণ বিভব, সূত্রটা হবে ই রাইট মাইনাস ই লেফট অথবা ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড। আচ্ছা, এবার যদিও আমরা এটা সাধারণত আমাদের ক্লাস 12 বইগুলো বিজারণ বিভব দিয়ে করে, কিন্তু যদি আমরা মনে করি না আমরা জারণ বিভব দিয়ে করবো, সেক্ষেত্রে কি হবে, অ্যানোডটা তো জারণ বিভবই আছে, তাহলে ক্যাথোডটাকে জারণ বিভব নিয়ে আসি কারণ ওটা বিজারণ বিভবে আছে। ই রেট ক্যাথোড হবে হচ্ছে মাইনাস ই অক্স অ্যানোড, মানে ক্যাথোডের বিজারণ বিভবটা যদি আমি না ক্যাথোডের বিজারণ বিভব না বসে যদি জারণ বিভব বসাতে চাই, তাহলে জারণ বিভবের জায়গাটা মাইনাস বসিয়ে দিলে হয়ে যাবে, তাহলে মাইনাস ই অক্স অ্যানোড হবে। সেটা এখানে যদি বসিয়ে দিই তাহলে হবে হচ্ছে ই সেল ইজ ইকুয়াল টু ই অক্স অ্যানোড মাইনাস ই অক্স ক্যাথোড। মানে আমি যদি দুটোর ক্ষেত্রেই যদি আমি ওই সমীকরণের ক্ষেত্রে দুটো আগেরবার যেমন শিখলাম বিজারণ বিভব দিই, যদি দুটোই মানে অ্যানোড ক্যাথোড দুটো ক্ষেত্রে যদি জারণ বিভব ব্যবহার করি, তাহলে জারণ বিভব ব্যবহার করলে যে সূত্রটা হবে সেটা হচ্ছে অ্যানোডের জারণ বিভব থেকে ক্যাথোডের জারণ বিভব বিয়োগ করে দিলেই আমরা পাবো হচ্ছে ই সেল বা কোষ বিভব। এবার আমরা জারণ বিভব দিয়ে করি বা বিজারণ বিভব দিয়ে করি সেটা আমাদের পছন্দের, বা দুটোকে আলাদা করে ব্যবহার করে মানে যোগ করেও করতে পারি। তাহলে জারণ বিভব দিয়ে করলে কি করব, জারণ বিভব দিয়ে করলে অ্যানোডের জারণ বিভব থেকে ক্যাথোডের জারণ বিভব বাদ দিলে পাবো হচ্ছে সেল কোষ বিভব বা সেল পোটেনশিয়াল। বিজারণ বিভব দিয়ে করলে হবে হচ্ছে ক্যাথোডের বিজারণ বিভব থেকে অ্যানোডের বিজারণ বিভব বাদ দিলে পাবো সেল পোটেনশিয়াল। আর যদি আমরা দুটোকে ইউজ করি মানে জারণ বিভব বিজারণ বিভব ইউজ করি, তাহলে আমাদের করতে হবে কি অ্যানোডের জারণ বিভব নিতে হবে, তার সঙ্গে ক্যাথোডের বিজারণ বিভব যোগ করলে পাবো হচ্ছে কোষ বিভব। এরপরে আমরা যেটা করব, একটা নির্দিষ্ট কোষের একটা নির্দিষ্ট অর্ধকোষের যদি আমি কোষ বিভব বের করতে চাই, তাহলে যেটা করা হয় সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স থেকে বের করা হয় নান্স সমীকরণ। একটা নির্দিষ্ট বিক্রিয়া নিচে এমোল এ বিমোল বি বিক্রিয়া করেছে, তার সাথে এনটা ইলেকট্রন যোগ হয়েছে, উৎপন্ন করেছে সি মোল সি আর ছোট ডি মোল বড় ডি। এই তাহলে এই ক্ষেত্রে নান্স ইকুয়েশন থার্মোডাইনামিক্স থেকে প্রমাণ করা যায় ই ইজ ইকুয়াল টু ই জিরো মাইনাস আর টি বাই এন এফ ln c টু দি পাওয়ার c d টু দি পাওয়ার d বাই a টু দি পাওয়ার a b টু দি পাওয়ার b। এখানে ই হলো হচ্ছে তড়িৎদ্বারটার বিভব, এই ই জিরো হচ্ছে প্রমাণ তড়িৎদ্বার বিভব, আমরা পরবর্তীতে দেখছি প্রমাণ তড়িৎদ্বার বিভব কি। আর গ্যাস কনস্ট্যান্ট টি কেলভিন উষ্ণতা, এন হচ্ছে ইলেকট্রনের পরিবর্তন, এখানে যেমন এন ইলেকট্রন পরিবর্তন আছে, এন সেই ইলেকট্রন পরিবর্তন, এফ হচ্ছে ফ্যারাডে মানে যার ভ্যালু হচ্ছে 96,500 কুলম্ব। এবার ঘটনা হচ্ছে আমরা এটাকে যখনই এলএন মানে এলএন হচ্ছে লগ বেস ই থেকে যখন লগ বেস টেনে আনবো তখন এটা সামনে 2.303 চলে আসবে, কারণ আমরা জানি লগ বেস ই মানে আমরা জানি লগ ই ইজ ইকুয়াল টু 2.303 লগ 10। তো সেটা যদি আমরা লিখি তাহলে এখানে 2.303 চলে আসলো। এবার 2.303 আরটি বাই এফ এটার ভ্যালু হয় হচ্ছে 0.0591 ভোল্ট, আমরা একটু পরে প্রমাণ করে দেখছি। তাহলে এটা বসলো তার সাথে এন, তাহলে ই ইজ ইকুয়াল টু ই জিরো মাইনাস 0.0591 বাই এন লগ সি টু দি পাওয়ার সি ডি টু দি পাওয়ার ডি বাই এ টু দি পাওয়ার এ বি টু দি পাওয়ার বি। এই এ সি টু দি পাওয়ার সি এই যে সি নিচ্ছি থার্ড ব্র্যাকেটের মধ্যে, সিটা হচ্ছে আমরা সক্রিয় ভর, সি এর মানে সি যে বিক্রিয়া এগুলো হচ্ছে সব বিক্রিয়াজাত পদার্থ, তাহলে সি হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ তার সক্রিয় ভর, উপরে তার সামনে যে সংখ্যা সেটাকে পাওয়ারে বসিয়েছি। এবার সক্রিয় ভর বলতে কি বসাতে পারি, দ্রবণের ক্ষেত্রে গাঢ়ত্ব, গ্যাসের ক্ষেত্রে আংশিক চাপ বা এগুলো আমরা বসাতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওপরে আমরা বসিয়েছি হচ্ছে বিক্রিয়াজাত পদার্থের সক্রিয় ভর বাই বিক্রিয়ক পদার্থের সক্রিয় ভর। এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যদি আমরা কোনো বিশুদ্ধ কোনো কঠিন বা যদি তরল পদার্থ নিই তার সক্রিয় ভর 1 হয়, যদি কোনো গ্যাসীয় পদার্থ নিই তার যদি আমি তার যদি আংশিক চাপ যদি 1 রাখি তাহলে তারও সক্রিয় ভর 1 আসবে। আর দ্রবণের ক্ষেত্রে যদি দ্রবণের গাঢ়ত্ব যদি 1 মোল পার লিটার হয় তাহলে সেই দ্রবণেরও সক্রিয় ভর 1 হয়। এবার আমরা দেখব যে এই 2.303 আরটি বাই এফ এর ভ্যালুটা যে 0.0591 বসিয়েছিলাম, এটা কি করে বসিয়েছিলাম, 2.303 রইল, আরেক জায়গায় বসলো হচ্ছে 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স, টি এর জায়গায় হচ্ছে 298 কেলভিন, এফ এর জায়গায় 96,500 কুলম্ব। এবার এই
2.303 গুণ 8.314 ইন্টু 298, এগুলোকে যদি আমরা ডিভাইড করি হচ্ছে 96500 দিয়ে, সেটা ক্ষেত্রে আমরা অ্যান্সার পাই হচ্ছে 0.0591। আর বাকি ইউনিটগুলো কী করে পাচ্ছি আমরা? জুল ইজ ইকুয়াল টু জানি, জুল ইজ ইকুয়াল টু ভোল্ট কুলম, তাহলে জুলের জায়গায় বসাচ্ছি ভোল্ট কুলম। তারপর বাকিটা আমরা লিখে দিচ্ছি কেলভিন ইনভার্স, মোল ইনভার্স, তারপর আবার কে। এবার তলায় হচ্ছে একটা কুলম পড়ে রয়েছে, এই কুলম কেটে যাচ্ছে, কেলভিন ইনভার্স, এই কেলভিন ইনভার্স এ কেটে যাচ্ছে, পড়ে থাকতে হচ্ছে ভোল্ট। তাহলে অ্যান্সার হচ্ছে 0.0591 ভোল্ট। অ্যান্সার হচ্ছে 0.0591 ভোল্ট, ওটাই আমরা এখানে বসিয়েছিলাম। এবার আমরা যেটা করছি সেটা হচ্ছে ড্যানিয়েল কোষের অ্যানোডের হচ্ছে নাস্ট ইকুয়েশন বের করছি। বিক্রিয়াটা হচ্ছে জিঙ্ক থেকে -2 ইলেকট্রন জিঙ্ক 2 প্লাস, এর ক্ষেত্রে E ইকুয়াল টু হবে E0 মাইনাস 0.0591/2 লগ প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট। তাহলে এখানে কি হবে? E ইকুয়াল টু E0 মাইনাস 0.0591/2 লগ প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট। প্রোডাক্ট হচ্ছে জিঙ্ক 2 প্লাস, উপরে জিঙ্ক 2 প্লাস লিখেছি, বাই হবে হচ্ছে জিঙ্ক। জিঙ্ক যেহেতু মেটাল, সলিড, পিওর সলিড, এর অ্যাক্টিভিটি 1 বসিয়ে দিয়েছি। তাহলে E ইকুয়াল টু E0 মাইনাস 0.0591/2 লগ Zn2 প্লাস। এই হলো ইকুয়েশনটা, এই নাস্ট ইকুয়েশন। এবার ঘটনা হচ্ছে এই ইকুয়েশনটা, তাহলে এখানে সেলটা কিরকম ছিল? জিঙ্ক 2 প্লাসের সলিউশনের মধ্যে জিঙ্ককে ডুবিয়েছিলাম আমরা। এইটাকে রিপ্রেজেন্ট করবো কি করে? এই সেল রিপ্রেজেন্টেশনের যদি মানে এরকম হাফ সেল রিপ্রেজেন্টেশনের যেটা নিয়ম, সেটা হলে অ্যানোডের রিপ্রেজেন্টেশন হবে জিঙ্ক থেকে যেহেতু জিঙ্ক 2 প্লাস নিয়েছি, জিঙ্ক / জিঙ্ক 2 প্লাস। কপারের তড়িৎদ্বারটা মানে আমরা যেটা যদি ক্যাথোডেরটা ভাবি, কপার 2 প্লাস 2 ইলেকট্রন নিয়ে কপার তৈরি করেছে, তাহলে E ইকুয়াল টু E0 মাইনাস 0.0591/2 লগ ডান দিক বাই বাঁ দিক মানে প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট। এখানে হবে কপার বাই কপার 2 প্লাস। কপার পিওর মেটাল, তার অ্যাক্টিভিটি, তার হচ্ছে অ্যাক্টিভ মাস আমরা এখানে 1 বসিয়ে দিয়েছি। তাহলে হচ্ছে E ইকুয়াল টু মাইনাস 0.0591/2 লগ কপারের জায়গায় 1 বসিয়েছি, কপার 2 বাই হচ্ছে কপার 2 প্লাস। এবার এটাকে আমরা এই অবস্থায় রেখে দিতে পারি, অথবা এটাকে প্লাস করে এই কপার 2 প্লাসকে উপরে দিতে পারি। এবার এক্ষেত্রে কি হচ্ছে? কপার 2 প্লাস থেকে কপারে গেছে, এই সেলটার রিপ্রেজেন্টেশন হবে কপার থেকে কপার 2 প্লাস। এই সেলটার রিপ্রেজেন্টেশন হবে হচ্ছে কপার 2 প্লাস থেকে কপার, তাই মাঝে কপার 2 প্লাস / কপার। এই সেলগুলোকে আমরা যদি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আগে আমরা কি রেখেছি? আগে হচ্ছে অ্যানোড বসে, তারপর ক্যাথোড বসে। তাহলে এখানেও লেখারও নিয়ম হবে, আগে লিখবো জিঙ্ক 2 প্লাস, আর এখানে দেব হচ্ছে তারপর কপার 2 প্লাস কপার। এদের মাঝখানে আমরা একটা দাগ দেব। যদি এদের মধ্যে সল্ট ব্রিজ না দেওয়া থাকে তাহলে একটা দাগ, আর সল্ট ব্রিজ দেওয়া থাকলে দুটো দাগ। এই হলো সেলের রিপ্রেজেন্টেশন। এবার আমরা যে তড়িৎদ্বারের ক্ষেত্রে নাস্ট ইকুয়েশন বের করছি, সেটা হলো হচ্ছে একটা প্লাটিনাম তড়িৎদ্বারকে ডোবানো আছে একটা দ্রবণে, যে দ্রবণের মধ্যে ম্যাঙ্গানেট আয়ন আছে আর H+ আয়ন আছে, বা আমরা বলতে পারি আম্লিক মাধ্যমে KMnO4 রয়েছে। যে বিক্রিয়াটা সাধারণত আমরা এখানে করে দেখিয়েছি, KMnO4 প্লাস 8H+ প্লাস 5 ইলেকট্রন মিলে তৈরি করেছে Mn2 প্লাস আর 4H2। এই বিক্রিয়াটা আমরা যেখানে MnO4 এর মধ্যে Mn আছে +7 অবস্থায়, সেটা Mn2 তে +2 তে গেছে, অর্থাৎ রিডাকশন হয়েছে। এই রিডাকশন, তাহলে রিডাকশন পটেনশিয়াল ইকুয়াল টু হবে E0 মাইনাস 0.0591 বাই এখানে 5 ইলেকট্রনের চেঞ্জ মানে বাই 5 লগ ডান দিক বাই বাঁ দিক মানে Mn2 প্লাস H2⁴, নিচে হবে হচ্ছে MnO4 মাইনাস H+8। এবার H2 যেহেতু একটা L মানে লেখা আছে, ডান দিকে H2 এর পাশে L লেখা মানে হচ্ছে তরল, অর্থাৎ বিশুদ্ধ তরল, মানে H2 ওর অ্যাক্টিভ মাস 1 বসিয়ে দিয়েছি। তাহলে এখানে দাঁড়ালো E-red ইকুয়াল টু E0 মাইনাস 0.0591/5 লগ Mn2 বাই হচ্ছে MnO4 মাইনাস H+8। এবার এই সেলটার রিপ্রেজেন্টেশন কীরকম দেবো? এই রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যেটা, যদি দুটো যদি সারফেস থাকে, দুটো যদি অবস্থা থাকে, তাহলে তাদের আমরা হচ্ছে এরকম একটা স্ল্যাশ দিয়ে বোঝাবো। এখানে যেমন প্লাটিনাম, এখানে কঠিন অবস্থা, প্লাটিনাম তড়িৎদ্বারকে ইনসার্ট করেছি, তাহলে প্লাটিনাম মাঝে একটা আমরা মানে একটা দাগ রেখেছি। এইদিকে রাখবো হচ্ছে MnO4 মাইনাস ব্র্যাকেটে এই AQটা মানে হচ্ছে অ্যাকোয়াস, এবং কমা দিয়ে হচ্ছে এখানে H+ মিডিয়াম আছে, H+ও আছে, H+ও অ্যাকোয়াস। এরকম টাইপের তড়িৎদ্বার হতে পারে যদি আমরা ফেরিক এই মিডিয়ামটা রয়েছে, যে দ্রবণে হচ্ছে ফেরিকটা ধরা গেল ফেরাসে পরিণত হচ্ছে, সেই এখানে তো কোনো তড়িৎদ্বার হবে না, দুজনই হচ্ছে আয়ন। তো এখানে তড়িৎদ্বার হিসেবে একটা নিষ্ক্রিয় তড়িৎদ্বার ব্যবহার করব, যেমন হচ্ছে এখানে প্লাটিনাম হচ্ছে নিষ্ক্রিয় তড়িৎদ্বার, তাহলে প্লাটিনাম / Fe3+ কমা হচ্ছে Fe2+। মানে যে ক্ষেত্রে যে আমরা যে
যে বাদিকে যে বিক্রিয়কগুলো ব্যবহার করেছি এই বিক্রিয়কগুলো প্রতিটাই যদি হচ্ছে আয়নের হয় তাহলে সেক্ষেত্রে তড়িৎদ্বার ব্যবহার করা হয় একটা নিষ্ক্রিয় তড়িৎদ্বার, যে নিষ্ক্রিয় তড়িৎদ্বার কোনো রকমভাবে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এর আগে যেটা আমরা ড্যানিয়েল সেলের ক্ষেত্রে করেছিলাম সেক্ষেত্রে কোনো তড়িৎদ্বার ব্যবহার করার প্রয়োজন হয়নি, কারণ ওখানে জিঙ্ক তড়িৎদ্বার ব্যবহার হয়েছিল, জিঙ্ক বিক্রিয়ায় অংশগ্রহণ করেছিল আবার তড়িৎদ্বার হিসেবেও কাজ করেছিল। আবার কপার ক্ষেত্রে কপার সালফেটের কপার যখন ডিপ করেছিলাম তখন কপার বিক্রিয়াতে অংশগ্রহণ করেছিল প্লাস আবার হচ্ছে কপার তড়িৎদ্বার হিসেবেও কাজ করেছিল, কারণ কপার এবং জিঙ্ক দুজনেই কঠিন। এখানে যেহেতু কঠিন কেউ নেই সেহেতু একটা নিষ্ক্রিয় তড়িৎদ্বার প্লাটিনামকে ব্যবহার করতে হয়েছে। এবার আমরা নানস্ট ইকুয়েশন দিয়ে যেটা বের করব যেটা হচ্ছে কোনো তড়িৎদ্বারের তড়িৎ বিভব কী করে বের করব সেটা তো আমরা দেখলাম। এবার সাধারণত প্রমাণ অবস্থাটা কাকে বলে? যদি প্রমাণ অবস্থা বলতে বোঝায় যখন যদি আমি কোনো রকম গ্যাস নিয়েছি, গ্যাসের চাপ যেন 1 হয়, মানে 1 অ্যাটমসফিয়ার হবে। কোনো দ্রবণ নিলে দ্রবণের গাঢ়ত্ব দ্রবণে যে উপস্থিত আয়নগুলোর গাঢ়ত্ব 1 মোলার হবে। এই অবস্থায় মানে তাছাড়া উষ্ণতা 25 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, আমরা জানি প্রমাণ মানে হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেডের কাজ করবে। আচ্ছা, এখন প্রমাণ অবস্থায় বিশুদ্ধ কঠিন বা তরল 1 অ্যাটমসফিয়ার চাপে গ্যাসীয় পদার্থের 1 মোলার দ্রবণে কোনো আয়নের প্রত্যেকের সক্রিয়তা মানে যেটা অ্যাক্টিভ মাস সেটাকে আমরা 1 ধরি। তাহলে ওই বিক্রিয়াটা জিঙ্ক -2 ইলেকট্রন জিঙ্ক 2+, এর ক্ষেত্রে E = কি হবে? E = E0 - 0.0591/2 log Zn2+ বাই Zn। জিঙ্ক যেহেতু এখানে ধাতু বিশুদ্ধ কঠিন তার সক্রিয়তা 1 তাই 1 বসিয়ে দিয়েছি। তাহলে E = E0 - 0.0591/2 Zn এর জায়গায় 1 বসে গেছে log Zn2+। এবার Zn2+ এর গাঢ়ত্ব মানে যদি আমি একক গাঢ়ত্ব নিই, মানে Zn2+ এর গাঢ়ত্ব যদি 1 মোলার নিই সেক্ষেত্রে Zn2+ এর গাঢ়ত্ব 1 log Zn2+ = log 1 মানে 0। তাহলে log Zn2+ এর ভ্যালুটা 0 হয়ে গেল। ওই 0 ওখানে বসিয়ে দিলে কি হবে? E = E0 - 0.0591/2 × 0। তাহলে ওই পুরোটা 0 হয়ে যাচ্ছে, তাহলে E = E0। তার মানে প্রমাণ অবস্থায় আমরা কি দেখছি? যে বিভবটা কোনো একটা তড়িৎদ্বারে যে বিভবটা আমরা পাচ্ছি সেটাকে আমরা প্রমাণ তড়িৎদ্বার বিভব বলছি। আবার বলছি, প্রমাণ অবস্থায় তড়িৎদ্বারের যে বিভবটা আমরা পাবো সেইটাকে আমরা বলবো হচ্ছে প্রমাণ তড়িৎদ্বার বিভব। সাধারণত আমরা জানি যে তড়িৎদ্বার বিভবের ক্ষেত্রে আমরা যখন কোষ বিভব বের করি তখন আমরা দুটো তড়িৎদ্বার থাকে, দুটো তড়িৎদ্বারের বিভবই একসাথে বের করা সম্ভব নয় বলে আমরা একটা বিভব ধরে নিই। সাধারণত আমরা ধরে নিই হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। আমি বলেছিলাম একটু আগেই যে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভবকে 0 ধরে নেওয়া হয়, জারণ বিভবও 0, বিজারণ বিভবও 0। এবার আমরা দেখব প্রমাণ হাইড্রোজেনে যে তড়িৎদ্বার হয় সেটা কি। এবার আমরা পড়ছি প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। এক্ষেত্রে কি করা? একটা পাত্রে HCl দ্রবণ না হচ্ছে 1 মোলার যেন গাঢ়ত্ব হয়, তার মধ্যে একটা প্লাটিনাম তড়িৎদ্বার রাখা আছে, সেই তড়িৎদ্বারে প্লাটিনাম ব্ল্যাক কোটেড আছে। প্লাটিনাম ব্ল্যাক কোটেড হলে হাইড্রোজেন গ্যাস যেটা আমরা এর মধ্যে বাবল করাবো সেটাকে ভালোভাবে শোষণ করবে। এবার এই হাইড্রোজেন গ্যাসটাকে আমরা 1 অ্যাটমসফিয়ার চাপে হচ্ছে এর মধ্যে বাবল করাচ্ছি। এই দ্রবণ যদি জারিত হয় তাহলে H - ইলেকট্রন H+, এক্ষেত্রে জারণ বিভবও 0.00 ধরা হবে, আর H+ ইলেকট্রন H এক্ষেত্রে বিজারণ বিভবও 0.010 ধরা হবে। অর্থাৎ SH মানে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের জারণ বিভব বিজারণ বিভব দুটোই কিন্তু ধরে নেওয়া হচ্ছে 0.00। কিন্তু এখানে একটা কথা মাথায় রাখতে হবে, যদি আমরা এই HCl এর গাঢ়ত্বটা যদি 1 মোলার না রাখি বা হাইড্রোজেন গ্যাসের যে চাপটা যে চাপে হচ্ছে হাইড্রোজেন গ্যাসটাকে এখানে বাবল করাচ্ছি সেটা যদি আমরা 1 অ্যাটমসফিয়ার না রাখি তাহলে কিন্তু এটা আর হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার হবে না। আমরা কি করেছি? এই প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাপেক্ষে বাকি সব যা তড়িৎদ্বার আছে প্রত্যেকের তড়িৎদ্বার বিভব বের করেছি। বের করে যে একটা শ্রেণী বের করা হয় সেটাকে আমরা বলি তড়িৎ রাসায়নিক শ্রেণী। এটা কিন্তু আমরা ছোটবেলা থেকেই পড়েছি। আমরা ছোটবেলায় পড়েছি যে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের ওপরে যারা রয়েছে তারা হাইড্রোজেন গঠিত যৌগ থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে সেদিন কিন্তু আমাদের কাছে কারণ জানা ছিল না, এবার আমরা এটার কারণ জানতে পারবো। এবার আমরা দেখছি বিভিন্ন সেল, আমরা এখানে 4টে সেল আছে, 4টে সেলের হচ্ছে বিভবগুলো দেওয়া আছে, বিজারণ বিভব দেওয়া আছে। ওখানে বিজারণ বিভব E0 রেড লিখে দেওয়া আছে, তাহলে প্রমাণ বিজারণ বিভব দেওয়া আছে। এটা যদি এরকম রেড লেখা না থাকতো তারপর আমরা বুঝতে পারতাম এটা বিজারণ বিভব, কারণ Li+1 থেকে Li তে গেছে, অর্থাৎ এক্ষেত্রে বিজারণ ঘটেছে, অর্থাৎ এটা বিজারণ, যে বিভবটা দেওয়া আছে বিজারণ বিভব। এখন প্রশ্ন থাকতেই পারে কপার 2+ থেকে কপার এই বিক্রিয়াটার বা এই যে অর্ধকোষটার বিজারণ বিভবের মান
34 এর ভ্যালুর মানে কি? এর মানে হলো 25°C উষ্ণতায় যদি আমরা কপার আয়নের একটা দ্রবণ নিই যেটার গাঢ়ত্ব হচ্ছে 1 মোলার, এর মধ্যে যদি একটা কপার দণ্ড আমরা যদি ডিপ করি, তাহলে কপার দণ্ডের যে সারফেসটা এবং দ্রবণের যে তল, এই দুটোর মাঝখানের যে বিভব প্রভেদ হবে বা পোটেনশিয়াল হবে সেটা হবে 0.34 ভোল্ট প্লাস 0.34 ভোল্ট। এবার ঘটনা হচ্ছে এখানে আমাদের ঘটনা হচ্ছে যার বিজারণ বিভব, এগুলো আমরা বিজারণ বিভব আছে, যার বিজারণ বিভব যত বেশি হবে সেই জিনিসটা তত সহজে বিজারিত হবে। তাহলে আমরা যদি এখানে দেখি, এইটা সাজানো যদি দেখি, তাহলে ওপর থেকে নিচে নামলে আমরা দেখছি আস্তে বিজারণ বিভবের বৃদ্ধি ঘটেছে। তাহলে আমরা বলতে পারবো যে কপার এরা নিজে বিজারিত হতে চাইছে। লিথিয়াম আর জিঙ্কের মধ্যে জিঙ্ক বিজারিত হতে চাইছে। তাহলে এবার ঘটনা হচ্ছে আমরা যদি দুটো ধাতু নিই, মানে এই আয়নটা নিই, আমরা একটা মিশ্রণ নিয়েছি যে মিশ্রণে Li প্লাস Li আছে আর জিঙ্ক 2 প্লাস আর জিঙ্ক আছে। এই ক্ষেত্রে কোনটা বিজারিত হবে? আমি দেখছি জিঙ্কের লিথিয়ামের বিজারণ বিভব হচ্ছে -3, জিঙ্কের বিজারণ বিভব হচ্ছে -0.7, মাইনাস কম হওয়া মানে সংখ্যাটা অ্যাকচুয়ালি বেশি, তাহলে জিঙ্কের বিজারণ বিভব বেশি, অর্থাৎ জিঙ্কের এই ব্যাপারটা, জিঙ্কের এইটা বিজারিত হবে, জিঙ্কের এই তড়িৎদ্বার যেটা হবে সেখানে বিজারণটা ঘটবে, অর্থাৎ জিঙ্ক 2 প্লাস বিজারিত হয়ে জিঙ্কে যাবে, বিজারিত হবে। তাহলে এ যদি বিজারিত হয়ে যায় তাহলে তার লিথিয়াম বিজারিত হতে পারবে না, লিথিয়ামকে তাহলে কি করতে হবে? লিথিয়াম তখন জারিত হবে। তাহলে আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে লিথিয়াম তাহলে সেক্ষেত্রে হয়ে গেল হচ্ছে জারিত, তাহলে জিঙ্ক, তাহলে যারা আমরা এখানে বলতে পারি জিঙ্ক বিজারিত হলো, তাহলে যার বিজারণ বিভব বেশি সে নিজে বিজারিত হবে। এইটুকু আমাদের মাথায় রাখলে আমরা বাকিটা করতে পারবো, হিসাব করতে পারবো। এখান থেকে আমরা বলতে পারি যার বিজারণ বিভব বেশি সে বিজারিত হবে, অর্থাৎ সে ভালো জারক পদার্থ। এবার এই বুদ্ধিটা থেকে আমরা যেটা বের করতে পারি সেটা হচ্ছে যে একটা অ্যাসিডের দ্রবণে থেকে জিঙ্ক, লিথিয়াম এরা প্রত্যেকে হচ্ছে অ্যাসিড থেকে হচ্ছে হাইড্রোজেন গ্যাসকে প্রতিস্থাপিত করতে পারে, কপার পারে না। কেন? অ্যাসিডের দ্রবণে থাকেটা কি? অ্যাসিডের দ্রবণে থাকে H+, আমাদের H+টাকে বানাতে হবে হচ্ছে হাইড্রোজেন, H+ থেকে বানাতে হবে হাইড্রোজেন। কেন? তাহলে আমরা হাইড্রোজেন গ্যাস পাবো। তাহলে H+ থেকে হাইড্রোজেন মানে H+ মানে +1 থেকে বানাতে হচ্ছে 0, +1 থেকে 0, এই যে বানাতে হচ্ছে তার মানে আমরা কি করছি? এখানে বিজারিত করতে হচ্ছে। তাহলে হাইড্রোজেনটা বিজারিত হবে, তাহলে এমন কাউকে নিতে হবে যাকে নেওয়ার পরও যেন হাইড্রোজেনের বিজারণ বিভবটাই বেশি থেকে যায়, অর্থাৎ হাইড্রোজেনের তুলনায় কম বিজারণ বিভবে যদি আমি কাউকে নিই তাহলে সে ক্ষেত্রে হাইড্রোজেন বিজারিত হবে। তাহলে হাইড্রোজেনের তুলনায় কম বিজারণ বিভব মানে হাইড্রোজেনের বিজারণ বিভব কত? না 0.00। এর থেকে কম বিজারণ বিভবের কি আছে? এটা। তাহলে এক্ষেত্রে যদি আমরা এটা নিই তাহলে হাইড্রোজেন বিজারিত হয়ে H+ থেকে হাইড্রোজেনের গ্যাস উৎপন্ন করবে আর এ নিজে জারিত হয়ে যাবে, জিঙ্ক 2 ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ উৎপন্ন করবে। শুধু কি না, লিথিয়ামও তাই করবে, কারণ হাইড্রোজেনের বিজারণ বিভব 0.00, তার তুলনায় লিথিয়ামের বিজারণ বিভব অনেক কম। কিন্তু এখন আমরা যদি হাইড্রোজেনের সঙ্গে জিঙ্ক ব্যবহার না করে কপার নিতাম, মানে কপার 2+ এর ব্যাপার, কপার 2+ কপার নিতাম, এর বিজারণ বিভব +0.34, যেটা নাকি 0.00 থেকে বেশি। সেক্ষেত্রে তাহলে কি করবে? যেহেতু হাইড্রোজেনের তুলনায় কপারের বিজারণ বিভব বেশি, তাহলে ক্ষেত্রে কপার বিজারিত হবে, অর্থাৎ কপার হয়তো 2 ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হতে পারে, আর হাইড্রোজেন এক্ষেত্রে জারিত হয়ে যাবে। ফলে এক্ষেত্রে হাইড্রোজেন জারিত হওয়া মানে হাইড্রোজেন গ্যাসই H+ এ পরিণত হবে। এক্ষেত্রে তাহলে আমরা হাইড্রোজেন গ্যাসকে আলাদা করে মুক্ত হয়ে অবস্থায় পাবো না। তাহলে এই বিজারণ বিভবগুলো থেকেই আমরা হচ্ছে তড়িৎ রাসায়নিক শ্রেণী বানাতে পারি, এবং তড়িৎ রাসায়নিক শ্রেণী থেকে আমরা হচ্ছে মৌলের সক্রিয়তা ব্যাখ্যা করতে পারি, মৌলের সক্রিয়তা ব্যাখ্যা করতে পারবো। তারপর হচ্ছে হাইড্রোজেন গ্যাস কোন কোন ধাতুগুলো হচ্ছে অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাসকে নির্গত করতে পারে সেটা বের করতে পারবো। এরকম বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে পারি আমরা।
এবং বেশ কিছু বিক্রিয়া, যে বিক্রিয়াগুলো আদৌ ঘটে কিনা সেটা আমরা বলতে পারবো হচ্ছে এই বিজারণ বিভবের ব্যাপার থেকে। একটা বিক্রিয়া এরকম দিয়ে বলতে পারি যে বিক্রিয়াটা হবে কিনা, বিক্রিয়াটা আদৌ সম্ভাব্য না। এই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে এই বিভবটাকে ব্যবহার করে বিক্রিয়ার সম্ভাব্যতাকেও ব্যাখ্যা করতে পারি। অ্যাকচুয়ালি মাথায় রাখতে হবে এই বিক্রিয়াগুলোর প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে স্ট্যান্ডার্ড যে ইলেকট্রোড পোটেনশিয়ালগুলো সেগুলো কিন্তু আমাদের প্রয়োজন হবে। যেমন এখানে আয়রনের ক্ষেত্রে, কপারের ক্ষেত্রে, আয়রনের ক্ষেত্রে -0.44 আর কপারের ক্ষেত্রে +0.34, এই ভ্যালুগুলো কিন্তু মুখস্থ করার দরকার নেই, এগুলো আমাদের পরীক্ষায় সাপ্লাইড থাকে বা প্রশ্নে লিখে দেওয়া থাকবে। তাহলে আমাদের যেটা এখানে বুঝতে হবে যে এখানে আমরা যদি দেখি বিজারণ বিভব অনুযায়ী এখানে দুটোই বিজারণ বিভব আছে কিনা একবার দেখে নিই, চেক করে। Fe2+ থেকে Fe তো বিজারণ বিভব আছে, কপার 2+ থেকে কপার বিজারণ বিভব আছে, তাহলে দুটোই বিজারণ বিভব আছে। তাহলে বিজারণ বিভব থাকা মানে তাহলে এখানে বিজারণ বিভব কার বেশি না কপারের বেশি, অর্থাৎ কপার যে ব্যাপারটা, কপার বিজারিত হবে এই বিক্রিয়া। কপার যদি আয়রনের সঙ্গে বিক্রিয়া করে তাহলে কপার বিজারিত হবে, তাহলে আয়রনকে জারিত হতে হবে। তাহলে এমন একটা বিক্রিয়াই সম্ভব যে ক্ষেত্রে কপার বিজারিত হবে আর আয়রন জারিত হবে। এই বিক্রিয়াতে যদি তাই ঘটে থাকে যে কপার বিজারিত হয় এবং আয়রন যদি জারিত হয় তাহলে এই বিক্রিয়াটা ঘটবে, নাহলে ঘটবে না। তাহলে আমরা দেখছি এখানে আয়রন 0 থেকে আয়রন গেছে +2, অর্থাৎ জারিত হয়েছে, তার মানে এখানে অক্সিডেশন হয়েছে এটা। তাহলে আর কপার +2 থেকে 0 তে গেছে, তার মানে রিডাকশন হয়েছে, তার মানে এখানে কপার বিজারিত হয়েছে এবং আয়রন জারিত হয়েছে, অর্থাৎ এই বিক্রিয়াটা ঘটবে। তাহলে আমরা এই জারণ বিজারণ বিভব থেকে কিন্তু বিক্রিয়াকে ব্যাখ্যা করতে পারি। আরেকটা উপায় কাজে লাগিয়ে আমরা কিন্তু এই বিক্রিয়াকে কোনো একটা বিক্রিয়া নির্দিষ্ট বিক্রিয়া হবে কিনা সেটা বলতে পারি। আমরা থার্মোডাইনামিক্সে দেখেছি যে যেসব বিক্রিয়ার ক্ষেত্রে ডেল জি ভ্যালু নেগেটিভ হয় সেই বিক্রিয়াটা হয়। আমরা এখানে প্রমাণ করব যে ∆G -NFE। তাহলে এখান থেকে আমরা ই ভ্যালু বের করব কি করে? এখানে আমরা যদি দেখি এখানে হচ্ছে আয়রন হচ্ছে জারিত হয়েছে আর কপার বিজারিত হয়েছে। তাহলে এই অনুযায়ী যদি আমরা একটা সেল বানাই তাহলে প্রথম জারণ হয়েছে আয়রনের ক্ষেত্রে, সেলটার রিপ্রেজেন্টেশন হবে Fe, এই বিক্রিয়া। এর বিজারণ বিভব কি? এর বিজারণ বিভব হচ্ছে -0.44, এর বিজারণ বিভব 0.34। তাহলে E = কি হবে? যদি আমরা বিজারণ বিভব দিয়ে লিখি তাহলে হবে মাইনাস, এই বিজারণ বিভব কি হবে? E হবে হচ্ছে এ অ্যানোডের বিজারণ বিভব, ই হবে ক্যাথোডের বিজারণ বিভব মাইনাস অ্যানোডেরটা। তাহলে এখানে আমি দেখছি E আমরা বসাচ্ছি ভ্যালুগুলো, কপারের ভ্যালু হচ্ছে 0.34 মাইনাস আয়রনের ভ্যালু হচ্ছে -0.44। এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 0.44 প্লাসে এসে যাচ্ছে। তাহলে এখানে হবে হচ্ছে 0.34 প্লাস 0.44 যোগ করে হয়ে যাচ্ছে হচ্ছে +0.78। এটা যেহেতু প্লাস আসছে এখানে আমরা যদি বসাই এটা হয়ে যাবে হচ্ছে মাইনাস, এখানে n এর মান ভ্যালু হচ্ছে 2 হবে কারণ ইলেকট্রন চেঞ্জ দুটো আছে। তাহলে এখানে আমরা যদি f এর ভ্যালু বসাই বা নাই বসাই সেক্ষেত্রে আমরা এই যে মোট ভ্যালুটা আসবে g এর ভ্যালুটা কিন্তু নেগেটিভ হবে, আর g এর ভ্যালু নেগেটিভ হওয়া মানে বিক্রিয়া নিজে থেকে হয়। আর এখানে যদি আমরা এরকম কোনো বিক্রিয়া হতো যে ক্ষেত্রে হচ্ছে e এর ভ্যালুটা যদি নেগেটিভ চলে আসতো তাহলে এখানে যদি সেই নেগেটিভ ভ্যালুটা বসাতে হতো, নেগেটিভ ভ্যালুটা বসালে এই মাইনাসের সঙ্গে কিন্তু গুণ করে এটা পজিটিভ চলে আসতো, যে ক্ষেত্রে আমাদের বিক্রিয়াটা হতো না। তাহলে আমরা এই সমীকরণ থেকে আমরা এই বিক্রিয়াটা কোনো একটা নির্দিষ্ট বিক্রিয়া হবে কিনা সেটা প্রমাণ করতে পারবো।